हाय स्टूडेंट्स, वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माई यूट्यूब चैनल। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 13 অর্থাৎ দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই গল্পটির পার্ট 3। এই গল্পটির পার্ট 1 এবং পার্ট 2 এবং এর পাশাপাশি তোমাদের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু পড়ানো নয়, তার পাশাপাশি প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং প্রতিটা লেসনের রাইটিং স্কিল, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলোও পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা পড়ব দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ এই গল্পটির পার্ট 3 অর্থাৎ 119 পাতা। পার্ট 3 শুরু করার আগে আমরা পার্ট 2তে কী পড়েছিলাম আমি অল্প দু এক কথায় তোমাদের একটু বলে দিচ্ছি, শুনে নাও, তাহলে আমাদের পার্ট 3 শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে। পার্ট 2তে দেখেছিলাম এই গল্পের লেখকও বলতে পারো বা কথক, তার সাথে এক মেষপালকের দেখা হয়। সেই মেষপালক তাকে একটা পানীয় দেয় এবং কিছুক্ষণ পরে তাকে তার কুটিরে নিয়ে যায়। সেখানে গিয়ে তার স্যুপ অর্থাৎ ঝোলটা ভাগ করে খায় এবং এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কথক সেই রাতটা মেষপালকের কুটিরেই কাটাবে, কারণ সবথেকে কাছের গ্রামটা কিন্তু তখনও পায়ে হেঁটে প্রায় 1.5 দিনের দূরত্বে। এরপরে আমরা দেখতে পাই মেষপালক টেবিলের ওপরে অনেক ওক গাছের বীজ বা ফলকে ঢালে এবং খুব মনোযোগ সহকারে সেগুলো বাছাই করতে থাকে খারাপ থেকে ভালোগুলো। এরম বাছাই করতে করতে যখন তার সামনে প্রায় 100টা ভালো ওক গাছের ফল চলে আসে বা বীজ চলে আসে, তখন তারা দুজনে ঘুমোতে যায়। তো এই মানুষটার সঙ্গ কতককে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। কতকের মনে হয়েছিল যে কোনো কিছুই যেন এই মানুষটিকে বিরক্ত করতে পারছে না, তাই কতকের আরও কৌতূহল হয়েছিল এই মানুষটা সম্বন্ধে জানার। তো চলো এরপর থেকে আমরা পার্ট 3টা পড়ব। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোনোর আগে। নেক্সট ডে মানে হচ্ছে যে রাতে ওই ওক গাছের বীজগুলোকে বাছাই করলো, ঠিক তার পরের দিনকে বেরোনোর আগে হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার, সে এক বালতি জলে ভিজিয়ে দিল। সোকড মানে হচ্ছে ভেজানো, আর বাকেট অফ ওয়াটার, বাকেট মানে হচ্ছে বালতি। কি ভিজিয়ে দিল? দ্য অ্যাকর্ন, সেই ওক গাছের বীজগুলো বা ফলগুলোকে, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চোজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলোকে সে খুব যত্ন সহকারে বাছাই করেছিল এবং গুনেছিল। কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে বা মনোযোগ দিয়ে বলতে পারো। চোজেন মানে তো জানো বাছাই করা, আর কাউন্টেড মানে গোনা। ওই যে আগের দিন রাত্রিবেলা যে ওক গাছের বীজ বা ফলগুলোকে যত্ন সহকারে বাছাই করে গুনে রেখেছিল 100টা, সেগুলোকে সে কী করলো? এক বালতি জলেতে ভিজিয়ে দিল। হি ক্যারেড অ্যান আয়রন রড টু, সে সঙ্গে করে একটা লোহার দণ্ড বা লাঠিও বয়ে নিয়ে গেছিলো। ক্যারেড মানে তো জানো বহন করা, আর আয়রন রড বুঝতেই পারছো লোহার রড। অ্যাজ এ ওয়াকিং স্টিক, যেন হাঁটার লাঠির মতো করে। এই যে বয়স্ক মানুষরা হাঁটলে যেরকম লাঠি নিয়ে হাঁটে না, ঠিক সেরকম তারা ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি মতো একটা লোহার দণ্ড বা রডকে সে নিয়ে গেছিল। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, সে আমাকে তার সঙ্গে যাওয়ার জন্য নিমন্ত্রণ করলো বা আমন্ত্রণ জানালো। ইনভাইটেড মানে জানো আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা, আর অ্যালং মানে হচ্ছে সঙ্গে। তাহলে সেই ব্যক্তিটি, মেষপালকটি, যখন সেই লোহার দণ্ড নিয়ে যাচ্ছিল, সে আমাকে সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ করলো। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস, সেই জায়গায় পৌঁছে। হ্যাভিং অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছানো। কোন জায়গায়? না হি হ্যাড বিন হেডিং ফর, যে জায়গার উদ্দেশ্যে সে বেরিয়েছে। এখানে হেডিং হবে উদ্দেশ্য, অর্থাৎ যে জায়গার উদ্দেশ্যে সে বেরিয়েছে সেই জায়গায় পৌঁছে হি বিগেন টু পাউন্ড হিজ আয়রন রড ইনটু দ্য গ্রাউন্ড, সে সেই লোহার দণ্ডটাকে মাটিতে আঘাত করতে শুরু করলো। বিজ্ঞান মানে তো শুরু করা জানো, আর পাউন্ড মানে হচ্ছে আঘাত করা। কোথায় আঘাত করছে সেই আয়রন রডটা অর্থাৎ লোহার দণ্ডটা? না ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে। এবার মাটিতে যদি সেই লোহার দণ্ডটা আঘাত করে তাহলে কি হবে? দেখো তারপরে লেখা আছে দিস মেড এ হোল, এতে একটা গর্তের সৃষ্টি হচ্ছে। মেড মানে তো তৈরি করা, আর হোল মানে গর্ত। ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন, যার মধ্যে সে একটা ওক গাছের বীজকে ভরে দিচ্ছে।
প্লেসড মানে রাখাও বলতে পারো। তাহলে যে গর্তটা তৈরি হচ্ছে ওই লোহার দণ্ডটা মাটিতে আঘাত করার পরে সেই গর্তে সে কী করছে, প্লেসড অ্যান্ড অ্যাকন, প্লেসড মানে রেখে দেওয়া, তাতে একটা ওক গাছের বীজ বা ফলকে রেখে দিচ্ছে, অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেন, এবং তারপরে আবার সেই গর্তটাকে বুঝিয়ে দিচ্ছে। কভার্ড করে দেওয়া মানে কি, ঢেকে দেয়া, আবার মাটি দিয়ে সেই হোল অর্থাৎ গর্তটাকে আবার ঢেকে দিচ্ছে। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিস, তিনি ওক গাছ বসাচ্ছিলেন। প্ল্যান্টিং মানে তো জানো বসানো, তাহলে বুঝতে পারলে গল্পের নাম কেন দেওয়া হয়েছে দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিস, অর্থাৎ যে মানুষটি গাছ বসিয়েছিল, কারণ এই সেই মানুষ যিনি কিনে এরকমভাবে গাছ বসাচ্ছেন। ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে বা এই রকম করে, হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস, সে তার সেই 100টা ওক গাছের বীজকেই বসিয়ে দিল, উইথ গ্রেট কেয়ার, প্রচণ্ড যত্নের সাথে। এখানে গ্রেট মানে মহান বলবে না, প্রচণ্ড। তাহলে গ্রেট কেয়ার মানে হচ্ছে প্রচণ্ড যত্নের সাথে, ঠিক সেই একটার পর একটা সেই আগের দিন যে সেই বাছাই করে রাখা ওই 100টা ওক গাছের বীজকে সে এভাবেই কিন্তু প্ল্যান্টেড অর্থাৎ বপন করলো। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে, টোল্ড মানে তো জানো বলা, কি বলেছিল, ফর 3 ইয়ার্স নাও, 3 বছর ধরে, নাও মানে এখন, মানে এখন যে সময়টার কথা সে বলছে সেই সময়টা থেকে 3 বছর ধরে, মানে 3 বছর আগে থেকে, হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ, সে এইভাবেই গাছ বসিয়ে যাচ্ছে। দেখো হ্যাড বিন প্ল্যান্টিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে কোনো একটা সময় শুরু হয়েছিল কাজটা এবং অতীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলেছিল। ওই জন্য বলেছে 3 বছর ধরে সে এইভাবেই গাছ বসাচ্ছে। কিভাবে না, ইন দিস সলিটারি ওয়ে, এই একাকীভাবে। সলিটারি মানে হচ্ছে একা, আর সলিটারি ওয়ে মানে হচ্ছে একাকীভাবে। তার মানে সেই মেষপালক কতককে জানিয়েছিল বিগত 3 বছর ধরে ঠিক এইভাবেই সে একাকীভাবে গাছ বসিয়ে যাচ্ছে। সে কত গাছ বসিয়েছে, হি হ্যাড প্ল্যান্টেড 100,000, সে 100,000 গাছ বসিয়েছে। 100,000 মানে কত, 1,00,000 গাছ বসিয়েছে। তাহলে ভেবে দেখো, আমরা একটা কি দুটো গাছ বসাই না, কিন্তু এই মানুষটি কি করেছে, হি হ্যাড প্ল্যান্টেড 100,000, 100,000 গাছ বসিয়েছে। অফ দিস 100,000, সেই 100,000-এর মধ্যে 20,000 হ্যাড কাম আপ, 20,000 গাছ বড় হয়েছে। দেখো যা গাছ বসানো হয় সব তো আর বড় হয় না, কিছু গাছ বড় হতে গিয়ে মারা যায়, কিছুতে খেয়ে নিল বা নষ্ট হয়ে গেল। তাহলে সেই 1,00,000 গাছের মধ্যে কিন্তু 20,000 গাছ কি হয়েছে, কাম আপ অর্থাৎ বড় হয়েছে বা ধরেছে। এরপরে নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট, এই মুহূর্তে, মুমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, আই বিগেন টু ওয়ান্ডার, আমি ভাবতে শুরু করলাম। বিগেন মানে তো শুরু করা, আর এখানে ওয়ান্ডার মানে অবাক হওয়া নয়, এখানে বলবে ভাবা। অবাকও বলতে পারো, অসুবিধা নেই। আমি ভাবতে শুরু করলাম অ্যাবাউট হিজ এজ, তার বয়স সম্পর্কে। তাহলে কথকের এই সময় মনে হলো যে এই মানুষটির বয়স কত হতে পারে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, পরিষ্কারভাবে তার বয়স 50-এর বেশি। ক্লিয়ারলি তো জানো পরিষ্কার, তাহলে কথকের ওই মেষপালককে দেখে মনে হচ্ছে অবশ্যই এর বয়স 50 বছরের বেশি। 55 হি টোল্ড মি, সে আমাকে বলল তার বয়স 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বোফিয়ার, নামটা ভালো করে মনে রাখবে, এলজিয়ার্ড বোফিয়ার। সে বলেছিল তার নাম হচ্ছে এলজিয়ার্ড বোফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স, সমভূমিতে তার একটা খামারও ছিল। ওন্ড মানে হচ্ছে মালিকানা, মানে যে কিছুর মালিক তাকে বলা হয় ওন্ড, ওই ওনার এই থেকেই এসেছে। আর ফার্ম মানে তো তোমরা জানো খামার, প্লেন মানে সমভূমি। তাহলে এই যে মেষপালক যার নাম এলজিয়ার্ড বোফিয়ার, এর সমভূমিতে এ কিন্তু একটা খামার বাড়ির মালিক ছিল। হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যেখানে সে তার জীবনের সব থেকে বেশি অংশটা কাটিয়েছে। মোস্ট মানে বেশিটা, তাহলে এখানে সে যে এখন আছে গাছ বসাচ্ছে, এখানে সে বেশি দিন কাটায়নি, সে তার জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটিয়েছে ওই সমভূমিতে যেখানে তার খামার ছিল। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, সে তার নিজের একমাত্র সন্তানকে হারিয়েছে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, এবং তারপরে তার স্ত্রীকেও হারিয়েছে। তাহলে এই সমভূমিতে থাকাকালীন তার যে স্ত্রী অর্থাৎ তার বউ এবং তার সন্তান, সেই দুজনকেই সে হারিয়েছে, অর্থাৎ তারা মারা গেছে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দি সলিটিউড, তাই সেই একাকিত্বে অবসর নিয়েছে। রিটায়ার্ড মানে হচ্ছে অবসর নেওয়া, আর সলিটিউড মানে একাকিত্ব। তাহলে যেহেতু তার আপনজন প্রিয় মানুষ তাদের হারানোর পরে সে কি করেছে, এই একাকিত্বে অবসর নিয়েছে। হোয়াট হি টুক প্লেজার, যেখানে সে আনন্দ অনুভব করে, ইন লিভিং স্লোলি, এই ধীরে ধীরে বা একাকিত্বে বাঁচতে। প্লেজার মানে হচ্ছে আনন্দ, আর স্লোলি তো তোমরা জানো ধীর গতিতে, এখানে তোমরা একাও বলতে পারো। তাহলে ওরা মারা যাওয়ার পর, ওর আপনজন মারা যাওয়ার
যাওয়ার পর সে তো এই একাকিত্বে অবসর নিয়েছে বটে, কিন্তু এখানে সে কি করে, হোয়ার ই টুক প্লেজার, যেখানে সে আনন্দ পায় কিসে, ইন লিভিং স্লোলি, এই ধীর গতির জীবনে বা এই একাকিত্বের জীবনে। তার মানে আর লোকের সাথে মিশতে তার ভালো লাগে না, তাই সে এখানে হচ্ছে, এখানে জীবন গতিশীল নয় যেখানে এখন সে আছে, তো এই স্থির জীবন বা এই একলা জীবনেই কাটাতেই সে কিন্তু শান্তি অনুভব করে। সে কার সাথে থাকে, তার সঙ্গীকে, দেখো উইথ হিজ ফ্লক অফ শিপ, তার একপাল ভেড়া, অ্যান্ড হিজ ডগ, এবং তার কুকুর। ফ্লক অফ শিপ, ফ্লক মানে হচ্ছে পাল, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাহলে একসাথে অনেকগুলো ভেড়া, ফ্লক অফ শিপ মানে একপাল ভেড়া, এবং তার একটা কুকুর আছে, এদের সাথেই সে একাকিত্বে এখানে বাস করে। হি হ্যাড কনক্লুডেড দ্যাট, সে পরিসমাপ্তিতে বলেছিল বা অবশেষে বলেছিল, কনক্লুডেড মানে হচ্ছে এ থেকে কনক্লুশন এসেছে, উপসংহার মানে সব শেষে বলা, ওই যে বললাম পরিসমাপ্তিতে বলেছিল, বা এটাও বলতে পারো সে অবশেষে বলেছিল, দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, এই দেশটা গাছের অভাবে মারা যাচ্ছে। ডাইং মানে হচ্ছে মারা যাওয়া, আর ল্যাক অফ ট্রিজ, ল্যাক মানে হচ্ছে অভাব। তাহলে এই যে জায়গাটা দেখবে, আমরা গল্পের শুরু থেকে দেখেছি কথক যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিল, এখানে বলাই হয়েছে যে একটা নির্জন জায়গা, গাছপালা কিন্তু তেমন নেই। তো এখানের মেষপালক এলজিয়ার্ড বোফিয়ারের কথায় যে এই দেশটা কিন্তু গাছের অভাবে মারা যাচ্ছে। হি অ্যাডেড দ্যাট, সে আরও বলেছিল যে, অ্যাডেড মানে যোগ করা, তোমরা এটাও বলতে পারো, সে এটাও যোগ করে বলেছিল যে, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, যেহেতু এর থেকে তার দরকারি আর কিছু করার নেই, ইম্পর্টেন্ট মানে তো জানো দরকারি, হি হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশান, তাই সে স্থির করেছিল এই পরিস্থিতিটা সে দূর করবে। তাহলে দেখো, তার তো দরকারি জীবনে আর কিছু করার নেই, তার যে আপন মানুষ তারা মারা গেছে, সেখানে সে একা বাস করে, সেই জন্য সে নিজেই বলেছিল হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু, যেহেতু আমার এর থেকে দরকারি কিছু আর করার নেই। আমাদের জীবনে কি দেখো, তোমাদের জীবনে তোমাদের কাজ কি, মেন কাজ হচ্ছে পড়াশোনা করা, আমার মেন কাজ কি, ধরো পড়ানো, তারপরে দেখো আমাদের বাবাদের, দেখো তাদের রোজগার করা, তোমাদের বাবাদেরও তাই। তাহলে এই যে আমাদের একটা করে কাজ করতে হয়, কিন্তু এলজিয়ার্ড বোফিয়ারের তো কিন্তু সেরকম কোনো সেই অর্থে কোনো কাজ নেই, তাই সে নিজেই বলেছে যেহেতু তার দরকারি এমন কিছু কাজ করার নেই, তাই সে কী ঠিক করেছে, হি হ্যাড রিজলভড, সে সংকল্প করেছে বা দৃঢ়স্থির মনে মনে ঠিক করেছে, টু রেমেডি দ্য সিচুয়েশান, এই পরিস্থিতিটা সে দূর করবে। রেমেডি মানে হচ্ছে দূর করা, আর সিচুয়েশান মানে তো জানো অবস্থা বা পরিস্থিতি, অর্থাৎ এই যে গাছের অভাবে দেশ মারা যাচ্ছে, এই পরিস্থিতি বা অবস্থাটাকে কিন্তু সে বদল করবে। তারপরে কি লেখা আছে দেখো, উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম। পার্টেড মানে আলাদা হয়ে যাওয়া, বিচ্ছেদ হয়ে যাওয়া। তাহলে দেখো এই দিনেই হয়তো কথকের আলাদা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আরেকটা দিন এক্সট্রা ওই মেষপালক এলজিয়ার্ড বোফিয়ারের সাথে কাটিয়েছিল, সেই মানুষটার আর কি মানে এই গুণাবলী দেখে যে এরকম মানুষও হয়। তারপরের দিন তারা দুজনে আলাদা হয়ে গেছিল। এরপরে নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, আমাদের এই পাতার লাস্টের দিকে। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, পরের বছর যুদ্ধ এলো। যুদ্ধ এলো না বলে তোমরা এটাও বলতে পারো যুদ্ধ শুরু হয়েছিল। এটা কোন যুদ্ধের কথা বলেছে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, অর্থাৎ 1914 সাল নাগাদ, যেটা 1918-19 পর্যন্ত চলেছিল, মানে 4-5 বছর। ইন হুইচ আই ওয়াজ এনগেজ ফর 5 ইয়ার্স, যেটাতে আমি 5 বছরের জন্য নিযুক্ত ছিলাম। এনগেজ মানে হচ্ছে নিযুক্ত থাকা, তোমরা এটাও বলতে পারো ব্যস্ত থাকা। তাহলে পরের বছর যে যুদ্ধটা এলো, সেই যুদ্ধতে কথক 5 বছর নিযুক্ত ছিল বা ব্যস্ত ছিল। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি, যখন আমার পিছনে যুদ্ধ চলছে, বিহাইন্ড জানো পিছনে, আই হ্যাড এ গ্রেট ডিজায়ার, আমার প্রচণ্ড ইচ্ছা হলো। আগেই বললাম এখানে গ্রেট মানে মহান হবে না, এখানে গ্রেট মানে হচ্ছে প্রচণ্ড, আর ডিজায়ার মানে ইচ্ছা। তাহলে কথকের কী ইচ্ছা হলো, টু ব্রিথ এ লিটিল পিওর এয়ার, অল্প বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার। ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, আর লিটিল পিওর এয়ার, পিওর তো জানো বিশুদ্ধ, তাহলে অল্প বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার প্রবল ইচ্ছা হলো আমাদের কথকে। তাহলে যুদ্ধ অবস্থায় বাতাস কীরকম হয়, দূষিত হয়, বারুদের গন্ধ থাকে, তাই কথকের মনে হলো বেশ একটু পরিষ্কার বাতাস বা সতেজ বাতাসে নিঃশ্বাস নিতে পারতাম। তাই তিনি কি করলেন, অ্যান্ড আই সেট আউট এগেন, তাই আমি আবার বেরিয়ে পড়লাম। সেট আউট মানে যাত্রা শুরু করা, ক্লাস 9-এ পড়বে, এটা হচ্ছে এক ধরনের ফ্রেজাল ভার্ব। তাই তিনি যাত্রা শুরু করলেন আবার, কোথায়, নেক্সট পেজে চলে এসো, অ্যালং দ্য ট্রেল, সেই পথ ধরে, ট্রেল মানে হচ্ছে পথ, আর অ্যালং মানে হচ্ছে সঙ্গে, এখানে বলবে সেই পথ ধরে, থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, সেই নির্জন দেশের,
থ্রু মানে হচ্ছে মধ্যে দিয়ে, আর ডেজার্টেড মানে হচ্ছে নির্জন, মানে সেই যে জায়গায় গেছিল গল্পের শুরুতে আমরা যেখানের কথা পড়েছিলাম, সেই প্রোভেন্স প্রদেশ, এমন পাহাড় যেটা কিনা পর্যটকদের কাছে অজানা, সেই পথ ধরে তিনি কিন্তু আবার যাত্রা শুরু করলেন সেই নির্জন দেশে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, জমিটা কিন্তু বদল হয়নি। তার মানে সেই যখন এর আগেও যখন কথক এই রাস্তায় এসেছিল 5 বছর আগে, যেমন জমি দেখেছিল সেই জমি কিন্তু এখনও আছে। ওই জন্য বলছে হ্যাড নট চেঞ্জ, তার কোনো পরিবর্তন ঘটেনি। এভার সিন্স দ্য ডে বিফোর, আগের দিন থেকেই। এভার সিন্স মানে হচ্ছে থেকে, আর দ্য ডে বিফোর মানে আগের দিন। তাহলে আগের দিন থেকেই আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড, আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম, হু প্ল্যান্টেড ট্রিজ, যে গাছ বসিয়েছিল। তাহলে কথক যাত্রা শুরু করেছে, তার আগের দিন থেকেই কথকের মনে সেই মেষপালক এলজিয়ার্ড বোফিয়ারের কথা আসছিল, যে 5 বছর আগে যার সাথে দেখা হয়েছিল, যে কিনা ওখানে গাছ বসাচ্ছিল। প্রতিদিন সে 100টা করে গাছ বসাতো, ওক গাছের বীজ, এবং টোটাল সে 1 লক্ষ গাছ বসিয়েছিল। এখানে দেখো তারপরে কথক কি বলছে, 10,000 ওকস, 10,000 ওক গাছ। ওখানে কিন্তু আমরা পড়েছিলাম 1 লক্ষ গাছ বসিয়েছে, 20,000 তার মধ্যে গাছ ধরেছে বা বড় হচ্ছে, কিন্তু এখানে কথক সেটাকে 10,000 বলেছে। তার মানে কি, যদি 20,000-এর মধ্যে আরও 10,000 গাছ মারা যায়, কিন্তু বাকি যে 10,000, অন্তত পক্ষে 10,000 গাছ তো পূর্ণ আকারের হবে, মানে বিশাল আকৃতির গাছে পরিণত হয়েছে। তাই কথক মনে মনে বলছে 10,000 ওক গাছ। আই হ্যাড সেড টু মাইসেলফ, আমি নিজেকে বললাম, মাইসেলফ মানে তো নিজেকে বলা। এবং এর সাথে কথকের এটাও মনে হচ্ছে, মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, সত্যিই হয়তো অনেকটা জায়গা নেবে। মাস্ট রিয়েলি, মাস্ট মানে অবশ্যই, রিয়েলি সত্যি, তাহলে সত্যি অবশ্যই কি করবে, টেক আপ এ লট অফ স্পেস, লট মানে প্রচুর, আর স্পেস মানে জায়গা। তাহলে তোমরাই একটা ইম্যাজিন করে দেখো, একটা গাছ কতটা জায়গা নেয়। তাহলে যদি 10,000 গাছ হয়, তাহলে সেটা কতটা জায়গা নেবে, প্রায় একটা বিশাল বড় জঙ্গলে পরিণত হবে। কথকের মনে সেটাই আসছে। এরপরে চলে এসো আজকের গল্পের লাস্ট প্যারাগ্রাফ, একদম শেষের অংশে। হোয়েন আই মেট এলজিয়ার্ড বোফিয়ার দিস টাইম, যখন আমার এলজিয়ার্ড বোফিয়ারের সাথে এইবারে দেখা হলো, দেখো মেট আছে, মিটের পাস্ট টেন্স, সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল। আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে বা দেখেছিলাম যে, দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম অ্যাট অল, যুদ্ধ তাকে একেবারেই বিরক্ত করতে পারেনি। ডিস্টার্ব তো জানো বিরক্ত করার, অ্যাটল মানে আদৌ। দেখো যুদ্ধ কাদের বিরক্ত করে, সাধারণ মানুষদের। যুদ্ধ হলে কি হবে, আমাদের অসুবিধা হবে, আমরা বাইরে বেরোতে পারবো না, বাজারহাট বসবে না, জিনিসপত্র কিনতে পারবো না, খেতে পারবো না, রাস্তাঘাটে বেরোনা মুশকিল হয়ে যাবে। কিন্তু এলজিয়ার্ড বোফিয়ারের কাছে কিন্তু সে ব্যাপার নয়, সে তো সেখানে একাকিত্বে বাস করে, ওখানে তো যুদ্ধের প্রভাব পড়বে না। ওখানে কেউ কোনো দিন যুদ্ধ হলে ওখানে মারামারিও হবে না, ওখানে বোমা বারুদ গোলাগুলিও কিছু হবে না, কারণ ওখানে কেউ মানুষ নেই। তাহলে যুদ্ধ কি করতে পারে, সাধারণ মানুষের জীবনকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু এলজিয়ার্ড বোফিয়ারের মতো মানুষ, আমাদের কথক বলছে যে যুদ্ধ কিন্তু তাকে একেবারেই বিরক্ত করতে পারেনি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, সে তার গাছ বসানোর কাজ কিন্তু চালিয়েই গেছে। কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, কী কাজ চালিয়ে গেছে না, প্ল্যান্টিং, সেই গাছ যেরম বসাতো আগে, এখনও সে সেরমভাবেই গাছ বসাচ্ছে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, 1910 সালের সেই ওক গাছগুলোর এখন বয়স হয়ে গেছে 10 বছরের বেশি। তাহলে সেই 1910-এ যে গাছগুলো বসানো হয়েছিল, এখন তার বয়স কত, নাও 10 ইয়ার্স ওল্ড, এখন তার বয়স 10 বছর সেগুলোর বয়স। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম, এবং সেগুলো আমার থেকেও এবং তার থেকেও বেশি লম্বা। টলার বুঝতে পারছো, টলের কম্পারেটিভ ডিগ্রি বেশি লম্বা। দেখো একটা ছবি দেওয়া আছে, ওখানেই দেখতে পাচ্ছ যেন কথক দাঁড়িয়ে আছে এবং তার থেকে গাছটা কত বড়। তো সেই গাছগুলো এখন লম্বাতে কথকের থেকে এবং এলজিয়ার্ড বোফিয়ারের থেকেও বেশি লম্বা হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, এই দৃশ্যটা ছিল চমৎকার। ইমপ্রেসিভ মানে হচ্ছে চমৎকার, সিন মানে দৃশ্য, অবশ্যই চমৎকার দৃশ্য হবে যেখানে যদি এরকম এত গাছ একসাথে থাকে। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি আসলে নির্বাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি মানে আসলে, আর স্পিচলেস মানে হচ্ছে বাক্যহীন বা নির্বাক, মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছিল না। অ্যান্ড উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, এবং আমরা পুরো দিনটা নীরবতায় কাটিয়ে দিলাম। পাস্ট মানে হচ্ছে কাটিয়ে দেওয়া, আর হোল ডে মানে হচ্ছে গোটা দিন। হোল মানে গোটা বা পুরো, সমগ্রও বলতে পারো। কীরম অবস্থায় কাটালুম, সাইলেন্স, নীরবতায়। মানে কথক দেখে আশ্চর্য হয়ে গেছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে। থ্রু মানে তো মধ্যে দিয়ে জানো, আর ওয়াকিং মানে হাঁটা। তাহলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পুরো গোটা দিনটাই নীরবতায় প্রায় কাটিয়ে দিলাম।
ইট ওয়াজ ইন 3 সেকশন, এই জঙ্গলটার 3টে বিভাগ ছিল। সেকশন মানে হচ্ছে বিভাগ। 11 কিলোমিটার্স লং ওভারঅল, প্রায় 11 কিলোমিটার মতো সব মিলিয়ে এটা লম্বা ছিল। লং ওভারঅল, ওভারঅল মানে হচ্ছে সব মিলিয়ে, তার মানে যদি এই জঙ্গলটার পুরো লেংথ মাপা হয় লম্বায় হবে 11 কিলোমিটার অর্থাৎ 11 কিলোমিটার। অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং সব থেকে চওড়া জায়গায়, ওয়াইডেস্ট মানে হচ্ছে সব থেকে চওড়া, দেখো তারপরেই বলেছে 3 কিলোমিটার্স ওয়াইড, 3 কিলোমিটার চওড়া। তাহলে ভাবো কতটা জায়গা নিয়ে এই জঙ্গলটা তৈরি হয়েছে, লম্বায় প্রায় 11 কিলোমিটার আর সব থেকে চওড়া জায়গায় চওড়াতে প্রায় 3 কিলোমিটার। ওয়াইড মানে হচ্ছে চওড়া, ওই যে ক্রিকেট খেলায় ওয়াইড বলে মানে চওড়া, দেখবে বলটা ব্যাট বা উইকেট থেকে অনেকটা দূর দিয়ে একটা দাগ থাকে তার বাইরে দিয়ে যায়, ওটার জন্য ওয়াইড বল বলে। হোয়েন আই কনসিডার দ্যাট, যখন আমি এটা বিবেচনা করলাম বা ভাবলাম, কনসিডার্ড মানে হচ্ছে ভাবা বা বিবেচনা করা, কি ভাবলাম, দ্যাট দিস হ্যাড অল স্প্রাং, এই সব কিছুই তৈরি হয়েছে, এখানে স্প্রাং মানে হবে তৈরি হওয়া বা বের হয়ে আসা, কি থেকে হয়েছে, ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই একটি মানুষের হাত এবং অন্তর বা মন থেকে। সোল মানে হয় আত্মা, এখানে তোমরা মন বা অন্তর বলবে। তাহলে লেখক মনে মনে ভাবছে যে আমি ভেবে দেখলাম এই সব কিছু, এই গোটা জঙ্গলটা কি হয়েছে, হ্যাড স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অফ, ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, এই একটা মানুষের হাতেই তৈরি, একটা মানুষের অন্তর বা মনের জোরে তৈরি। উইথাউট টেকনিক্যাল এডস, কোনো প্রযুক্তিগত সাহায্য ছাড়া। টেকনিক্যাল মানে হচ্ছে প্রযুক্তিগত, আর এডস মানে সাহায্য। দেখো সে যে সেখানে গাছ বসাতে কোনো সাহায্য নিয়েছে এরম নয় যে সে ট্রাক্টর ইউজ করেছে বা কোনো কীটনাশক ইউজ করেছে, সার বা ফার্টিলাইজার ইউজ করেছে, কিচ্ছু করেনি। কোনো রকম প্রযুক্তিগত সাহায্য ছাড়াই শুধুমাত্র একটি মানুষের মনের চেষ্টায় এবং তার হচ্ছে হাত দিয়েই এই পুরো জঙ্গলটা তৈরি হয়েছে। তখন কথকের মনে কি হয়েছিল দেখো, ইট স্ট্রাক মি দ্যাট, তখন এটা আমার মনে আঘাত করেছিল, যে স্ট্রাক মানে আঘাত করা হয়, এখানে তোমরা বলতে পারো মানে লেখকের মনে এটা গেঁথে গেছিলো, লেগেছিল এই ব্যাপারটা, মানে সে খুব আশ্চর্য হয়েছিল, দ্যাট মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, যে মানুষও ভগবানের মতো কার্যকারী হতে পারে। তাহলে এখানে মানুষকে ভগবানের সাথে তুলনা করেছে, মানে এলজিয়ার্ড বৌফিয়ার হচ্ছে সৃষ্টিকর্তা ঈশ্বরের মতো। ঈশ্বর যেমন জঙ্গল সৃষ্টি করে, গাছপালা তৈরি করে ন্যাচারাল ওয়েতে, ঠিক সেরকমই কাজ আমাদের কিন্তু এই মেষপালক এলজিয়ার্ড বৌফিয়ার করেছে। তাই কথক বলছেন এটা আমার মনে আঘাত করেছিল বা এটা আমি বুঝেছিলাম যে মানুষও ভগবানের মতো কার্যকারী হতে পারে। এফেক্টিভ মানে কার্যকরী, কোথায়, ইন ডোমেন্স, নির্দিষ্ট প্রদেশে বা নির্দিষ্ট জায়গায়, আদার দ্যান ডিস্ট্রাকশান, ধ্বংস ছাড়া। তাহলে ধ্বংস ছাড়া মানুষও কি হতে পারে, ভগবানের মতো কার্যকারী হতে পারে, যেটাকে ওয়ান ম্যান আর্মি বলে, মানে এক মানুষই কিন্তু 100 জনের সমান। সেই কাজ করে দেখিয়েছে আমাদের এলজিয়ার্ড বৌফিয়ার। সে নিজের হাতে নিজের চেষ্টাতে এত গাছ বসিয়ে গেছে এবং এখনও বসিয়ে যাচ্ছে, যার জন্য তিনিই একটা জঙ্গল প্রায় করে ফেলেছে। এরকম ঘটনা আমাদের কিন্তু আমরা আশপাশে অনেক জায়গায় দেখতে পাই। এর আগের বছরই দেখবে এরকম একটা ঘটনা আমাদের ভারতেই ঘটেছে। পদ্মশ্রী পুরস্কার পেলেন একজন থিকাম্মা বলে, তিনিও একজন এমন মহিলা, তিনি সারা জীবনে শুধু গাছই বসিয়ে গেছেন এবং এনার জন্য ওনাকে কিন্তু ভারত সরকার থেকে এই পদ্মশ্রী পুরস্কারে ওনাকে সম্মানিত করা হয়েছে। তাহলে এখানে এই সুন্দর গল্পটি শেষ হলো। আমাদের এইখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমরা শুধু গাছ কাটতে প্রস্তুত হয়ে আছি, নিজের জীবনে আমরা একটা দুটো গাছ বসাই না। আর সেখানে এরম মানুষ যদি আমাদের পৃথিবীতে থাকে, তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। তো তোমাদেরকেও আমি বলবো যে, আমি বলছি না যে তোমাদেরকে এরম 1 লাখ গাছ বসাতে, কিন্তু অন্তত তোমরাও গাছকে রক্ষা করো এবং অন্তত একটা দুটো করেও গাছ বসাও, তাহলে আমাদের আগামী প্রজন্ম বাঁচবে এবং আমাদের প্রকৃতি, পৃথিবী তারাও বাঁচবে এবং সেটা আরও সুন্দর হয়ে উঠবে। তো এখানেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও করার জন্য। তাই তোমরা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 8-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসন তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তার পাশাপাশি প্রতিটা লেসনের সাথে যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে আমি এন্ড স্ক্রিনে এই যে চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ সেটার লিঙ্কও কিন্তু দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটাও সলভ করে নিও।
তো চলো আজকে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।